কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দশম অধ্যায় অর্থাৎ নিয়ন্ত্রণ অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশল সমূহ। অর্থাৎ নিয়ন্ত্রণের অনেকগুলো কৌশল আছে, বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করতে পারি। এর মধ্যে যে নিয়ন্ত্রণ কৌশলগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশলগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে যেহেতু পয়েন্ট অনেক বেশি সংক্ষেপে আলোচনা করব। যেমন নিয়ন্ত্রণ কৌশলগুলোকে তিনভাবে ভাগ করছে। এখানে ক দিয়ে বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। আবার এগুলোর আবার উপভাগ আছে। যেমন বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের একটা ভাগ আছে, সেটা হচ্ছে বাজেট। বাজেট বলতে আমরা কি বুঝি? বাজেট বলতে আমরা বুঝি পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? বাজেট বলা হয়। অর্থাৎ একটা যে পরিকল্পনা করব ভবিষ্যৎ সম্পর্কে, সেটার একটা যদি সংখ্যায় প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বাজেট বলা হয়। এখানে বলছে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যদি আমরা বাজেট তৈরি করি এবং সে বাজেটের আলোকে যদি কার্যফল হয়েছে কিনা সেটা দেখব, সেটা দেখে কার্যফলটা বাজেটের সাথে তুলনা করে বিচ্যুতি আছে কিনা সেটা বের করব। বের করে যদি বিচ্যুতি থাকে তাহলে সেটা সংশোধনমূলক কার্য সম্পাদন করে যে কাজটা করা হয় সেটাকে বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা দেখতে পাই প্রতি বছর সরকার জুনের শেষের দিকে প্রতি বছর 1 জুলাই থেকে পরের বছরের জুনের 30 তারিখ পর্যন্ত এক বছরের জন্য বাজেট তৈরি করে। সরকার অগ্রিম এক বছরে কতটুকু কোন খাত থেকে কোন খাত থেকে কতটুকু আয় হবে, কোন খাতে কতটুকু ব্যয় করবে, সেটা এই বাজেটে প্রকাশ করা হয়। সেটা সরকার এক বছর আগে থেকে বাজেটটা তৈরি করে। এজন্য বাজেটটা আমরা যে কোনো প্রতিষ্ঠানে তৈরি করতে পারি। যে কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য, এক বছরের জন্য করতে পারি, 1 মাসের জন্য করতে পারি, 3 মাসের জন্য করতে পারি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য সম্ভাব্য আয় ব্যয়ের যে পরিকল্পনা সেটাকে বলা হয়, সেটা যখন সংখ্যায় প্রকাশ করব সেটাকে বলা হয় বাজেট। যে কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠানে সম্ভাব্য কতটুকু কোন হাত থেকে কি আয় হবে, কোন খাতে কি ব্যয় হবে, সেটা যদি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে বাজেট। যেমন সরকারও কি করে প্রতি বছর বাজেট তৈরি করে। এখানে বাজেট বলতে এটাই বোঝাচ্ছে, অর্থাৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। এরপর আসি অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলকে কয়েকটা ভাবে ভাগ করছে। যেমন বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। এটা কিরকম? একটা প্রতিষ্ঠানের ভিতরে বাইরে প্রতিষ্ঠানের কোনো বিষয়ের উপর প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে যদি কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ভিতরে বাইরে যে কোনো একটা বিষয়ের উপর যে প্রতিবেদন তৈরি করা হয়েছে, সে প্রতিবেদনকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে সেটার উপর যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করা হয় সেটাকে বলা হয় বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। কিরকম? একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কর্মীরা কর্মস্থল ত্যাগ করতেছে। তাদের কর্মস্থল ত্যাগ করতেছে, কেন করতেছে, কি কারণে করতেছে, কি হারে করতেছে, সেটার উপর একটা আমরা প্রতিবেদন তৈরি করলাম। সেই প্রতিবেদনের আলোকে আমরা কি করব? নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করব, সেটাকে বলা হয় বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। অথবা কি করতেছে, কর্মীদের কার্যদক্ষতার হার বৃদ্ধি পাচ্ছে না, কারণ কি কারণে কার্যদক্ষতা বাড়াচ্ছে না, কি কারণে, সেটার উপর আমরা প্রতিবেদন তৈরি করব। সেই প্রতিবেদনের আলোকে অ্যানালাইসিস করব, সমস্যা চিহ্নিত করব, কি কারণে হচ্ছে সেটা বের করব, সেটার উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করব, সেটাকে বলা হয় বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর আগে প্রতিবেদন তৈরি করব, সেই প্রতিবেদন অ্যানালাইসিস করে সমস্যা চিহ্নিত করব, বিশ্লেষণ করে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করা হয় সেটাকে বলা হয় বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। এরপর আসি ব্যক্তিগত পর্যবেক্ষণ। ব্যক্তিগত পর্যবেক্ষণ কিরকম? একটা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃক যদি ওই প্রতিষ্ঠানে কি করা হয়,
সরাসরি ওই ঊর্ধ্বতন কর্তৃক ওই প্রতিষ্ঠানে কাজ তদারকি করা হয়, পরিচালনা করা হয়, দেখাশোনা করা হয়, সেটাকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃক ওই প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি দেখাশোনা করা, সরাসরি খোঁজখবর নেওয়া, সরাসরি পর্যবেক্ষণ করা, তার অধস্তনদের সাথে আলাপ আলোচনা করা, সরাসরি পর্যবেক্ষণ করাকে বলা হয় ব্যক্তিগত পর্যবেক্ষণ। সশরীরে গিয়ে যদি পর্যবেক্ষণ করে সেটাকে বলা হয় ব্যক্তিগত পর্যবেক্ষণ। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, একটা প্রতিষ্ঠানের এমডি, একটা কারখানার এমডি কি করছে, হঠাৎ একদিন ওই কারখানায় গেছে, কারখানায় গিয়ে কারখানা সব পুরা জায়গাটা ঘুরে দেখলো, ঘুরে দেখে ওই প্রতিষ্ঠানের অধস্তনদের, ওই কারখানার অধস্তনদের সাথে আলোচনা করলো, কথাবার্তা বললো, বিভিন্ন অভাব অভিযোগ সম্পর্কে তাদের সাথে মতামত কথা বললো, তাদের সাথে তার কাজগুলো তদারকি করলো, তাদের কাজ কিভাবে করতে সেটা দেখলো, তাদের অভিযোগ কি আছে সেটা পর্যবেক্ষণ করলো, তাদের সাথে আলাপ আলোচনা করলো, বিভিন্ন দিক নির্দেশনা দিল, তাদেরকে পরামর্শ দিল, এগুলো করে প্রতিষ্ঠানের কাজ দেখে ঘুরে চলে আসলো। সেটাই হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃক ওই প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি ওই প্রতিষ্ঠান দেখা, ওই প্রতিষ্ঠানের কাজ দেখা, ওই প্রতিষ্ঠানে নিয়োজিত লোকদের সাথে কথা বলা, অভাব অভিযোগ শোনা, তাদের সাথে তাদেরকে পরামর্শ দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের কাজগুলো তদারকি করাই হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। এরপর আসি 3 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা, অর্থাৎ ইন্টারনাল অডিট বলা হয়। অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারনাল অডিট বলা হয় ইংলিশে, বাংলায় বলা হয় অভ্যন্তরীণ নিরীক্ষা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের হিসাবপত্র আদি নিরীক্ষা করা, পরীক্ষা করা, হিসাবপত্রগুলো দেখা, ত্রুটি নির্ধারণ করা, কোনো ত্রুটি আছে কিনা সেটা বের করা, আর্থিক অনিয়ম থাকলে সেটা দূরীভূত করা, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষার প্রধান কাজ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সেখানে আর্থিক কোনো অনিয়ম আছে কিনা সেটা বের করতে হবে, ত্রুটি নির্ধারণ করতে হবে এবং হিসাবপত্রগুলো নিরীক্ষা করতে হবে, হিসাবগুলো সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে কিনা সেটা দেখা, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই তাদের নিরীক্ষা কমিটি থাকে, সেন্ট্রালে নিরীক্ষা কমিটি থাকে, তারা তাদের বিভিন্ন শাখায় গিয়া কি করে নিরীক্ষা করে। যেমন বাংলাদেশ ব্যাংক থেকে দেখতে হয়, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রে একটা নিরীক্ষা কমিটি থাকে, তারা কি করে বিভিন্ন শাখায় বিভিন্ন হিসাবপত্র আদিগুলো নিরীক্ষা করে, ত্রুটি বের করে, অনিয়ম থাকলে সেটা বের করার চেষ্টা করে। যেমন আমরা দেখতে পাই সিটি কর্পোরেশনেও নিরীক্ষা কমিটি আছে, সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন শাখায় গিয়ে নিরীক্ষা কমিটি গিয়ে তাদের হিসাবপত্রগুলো দেখে, তাদের ত্রুটি আছে কিনা সেটা বের করে, আর্থিক অনিয়ম আছে কিনা সেটা বের করে, সেটা কুটিয়ে দেখে সেটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট দেয়, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। এরপর আসি সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস বলা হয়। সেটা আমরা ব্যবসায় ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রে আমরা পড়েছি, এটার উপর ডিটেলস আলোচনা হয়েছে। ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, অর্থাৎ বাংলায় বলা হয় সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু কোনটা, যে বিন্দুতে অর্থাৎ মোট বিক্রয় আয় এবং মোট ব্যয় সমান হবে। মোট বিক্রয় আয় এবং মোট ব্যয় যদি সমান হয় ওই বিন্দু হচ্ছে সমচ্ছেদ বিন্দু। ওই বিন্দু থেকে যদি নিচের দিকে আসে তাহলে ক্ষতি হবে, ওই বিন্দু থেকে যদি উপরের দিকে যায় তাহলে লাভ হবে। অর্থাৎ যে পরিমাণ উৎপাদন করলে এবং বিক্রয় করলে আমার মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, অর্থাৎ লাভও হবে না, লসও হবে না। যতটুকু পর্যন্ত উৎপাদন করলে এবং বিক্রয় করলে আমার আয় এবং ব্যয় সমান হবে, কোনো লাভ হবে না, কোনো লস হবে না, সেই বিন্দুটাই, সেই পরিমাণটাই হচ্ছে, সেই একক শতটুকুই হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, সমচ্ছেদ বিন্দু। এটাকে বলা হয় ইংলিশে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। এটা একটা সূত্র আছে, আমরা সূত্র দিয়ে বের করতে পারি। যেমন সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের সূত্র হচ্ছে উপরে স্থায়ী খরচ ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল খরচ। স্থায়ী খরচ ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল খরচ দিয়ে খরচ যদি করি তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু বের করতে পারবো। সেই বিন্দুটা কি জন্য বের করব, আমি এই বিন্দুর নিচে কখনো যেতে পারবো না, এই বিন্দুর নিচে কখনো উৎপাদন কমাইতে পারবো না, এই বিন্দুর নিচে কখনো বিক্রয় কমাইতে পারবো না। এতটুকু যদি উৎপাদন করতে হবে, বিক্রয় করতে হবে, না হয় আমার অস্তিত্ব ধরে রাখতে পারবো না। আমার অস্তিত্ব টিকে রাখতে গেলে আমার লাভ না হোক, আমি যেন লসের মধ্যে না পড়ি, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে। সেই বিন্দুটা টার্গেট রাখতে হবে, সেই বিন্দুর নিচে যেন আমাদের না আসে। সেটা যদি বের করতে না পারি তাহলে কতটুকু উৎপাদন করলে আমার লসে যাব না সেটা আমরা বুঝতে পারবো না, কতটুকু উৎপাদন করলে আমরা লাভে যেতে পারবো সেটা আমরা বুঝতে পারবো না। সেটা বুঝতে পারার জন্যই এই বিন্দু বিশ্লেষণ করতে হবে। এটা একটা নিয়ন্ত্রণ, অন্যতম নিয়ন্ত্রণ কৌশল হিসেবে গণ্য করা হয়। এরপর আসি আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ।
আমরা দেখি আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ করে প্রত্যেক প্রতিষ্ঠানেই নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট সময় শেষে কি করে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ করে। কিভাবে? আয় বিবরণী তৈরি করে, নগদ প্রবাহ বিবরণী তৈরি করে, উদ্ধৃতপত্র প্রস্তুত করে। এইগুলোর মধ্যে দিয়ে কি করে একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদ শেষে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ করে। তখন বুঝতে পারে মোট আয় কত হয়েছে, নিট আয় কত হয়েছে, তারপরে এগুলা সম্পদ কতটুকু আছে, দায় কতগুলো আছে, এগুলো প্রতিষ্ঠান জানতে পারে। তাহলে তাদের ওই প্রতিষ্ঠানের আয় হিসাব বিবরণী সম্পর্কে তারা জানতে পারে। এটার মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে যখন আয় বিবরণী তৈরি করবে, নগদ প্রবাহ বিবরণী যখন তৈরি করবে এবং উদ্ধৃতপত্র যখন তৈরি করবে, তখন একটা প্রতিষ্ঠানে কি করতে পারবে, আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করার মাধ্যমে সে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল অবস্থা সম্পর্কে জানতে পারবে, লাভ সম্পর্কে জানতে পারবে। এরপর আসি বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ কিভাবে? অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আমি একজন ব্যক্তি অথবা একজন উদ্যোক্তা, একজন বিনিয়োগকারী যে বিনিয়োগটা করছে, সে বিনিয়োগ থেকে কতটুকু প্রাপ্তি পাচ্ছে, সে কাঙ্ক্ষিত প্রাপ্তি পাচ্ছে কিনা সেটা বিশ্লেষণ করে দেখতে হবে। আমার যে টার্গেট ছিল সে টার্গেটটা ফুলফিল হচ্ছে কিনা, আমি যে বিনিয়োগের আলোকে আমি যে কাঙ্ক্ষিত মুনাফা প্রত্যাশা করছি সেটা হচ্ছে কিনা। যেমন আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি, আমার আশা ছিল 1 বছর পরে 10,000 টাকা প্রফিট আসা, মুনাফা আসা, প্রাপ্তি আসা 10,000 টাকা, কিন্তু আসছে কিনা, আমার কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে, কাঙ্ক্ষিত প্রাপ্তি হচ্ছে 10,000 টাকা। যদি 10,000-এর কম আসছে কিনা নাকি বেশি আসতেছে সেটা আমাকে বিশ্লেষণ করে দেখতে হবে। আমি বিনিয়োগ করে গেলাম, শেষে দেখলাম কোনো লাভও হলো না, সেই বিনিয়োগটাই চলে গেল। 1 লাখ টাকা বিনিয়োগ করছি, বছর শেষে দেখলাম ক্যাপিটাল আছে 90,000 টাকা, 80,000 টাকা, আর লাভ তো দূরে থাক, আসলটা শুধু আরো 20,000 টাকা চলে গেছে। তাহলে ওরকম বিনিয়োগ করে লাভ নাই। সেজন্য আমাকে দেখতে হবে বিনিয়োগের উপর আমার প্রাপ্তি আসতেছে কিনা, প্রাপ্তিটা আমার কাঙ্ক্ষিত কিনা, আমি যতটুকু টার্গেট করছি, যতটুকু আশা করছি ততটুকু আসতেছে কিনা সেটা আমি বিশ্লেষণ করে দেখতে হবে। বিভিন্ন অনুপাত বিশ্লেষণ আছে, এগুলোর মাধ্যমে বিশ্লেষণ করে আমাকে বিনিয়োগের প্রাপ্তি বিশ্লেষণ করতে হবে। যেটা আমরা অনুপাত বিশ্লেষণ অ্যাকাউন্টিং আমরা করেছি, সেগুলো যদি ভালো করে থাকো তাহলে এটা বুঝতে পারবে। এরপর আসি পরিকল্পনা নিয়ন্ত্রণ কৌশল। পরিকল্পনা নিয়ন্ত্রণ কৌশলকে দুইভাবে ভাগ করছে, একটা হচ্ছে গ্যান্ট চার্ট আর একটা হচ্ছে ফার্ট। গ্যান্ট চার্টটা কি? গ্যান্ট চার্টটার প্রতিষ্ঠাতা উদ্ভাবক হচ্ছেন এলএস গ্যান্ট। উনি এই গ্যান্ট চার্টটা কি করছে? উদ্ভাবন করছে। উনি বলছে একটা প্রতিষ্ঠানের কাজের জন্য কতটা সময় প্রয়োজন সেটা আগে বের করতে হবে। কোন কাজ কখন শুরু করব, কোন কাজ কখন শেষ করব, সেটা একটা রেখাচিত্রের মাধ্যমে আমাকে চিহ্নিত করতে হবে। সেটাই হচ্ছে গ্যান্ট চার্ট। এমন একটা চার্ট, একটা প্রতিষ্ঠানে কোনো একটা কাজ কত সময়ের মধ্যে করতে পারবো সেটা আমাকে বের করতে হবে, কখন শুরু করব সেটা বের করতে হবে, কখন শেষ করব সেটা বের করতে হবে। সেটা রেখাচিত্রের মাধ্যমে আমাকে কি করতে হবে? চিহ্নিত করে সেটা উপস্থাপন করতে হবে। সেটাকে বলা হয় গ্যান্ট চার্ট। তখন আমরা ওই রেখাচিত্র দিয়ে বুঝতে পারবো, ওখানে টাইম বলা থাকবে, কত সময় করতে হবে, কোন টাইমে শুরু করবে কোন কাজ, কোন টাইমে কোন কাজ শেষ করবে, পরবর্তী কাজ কোন টাইমে শুরু করবে, পরবর্তী কাজ কোন টাইমে শেষ করবে, সিরিয়ালি কোনটার পরে কোনটা করবে, সেটা একটা রেখাচিত্রের মাধ্যমে সেটা আলোচনা করা হবে। ওই রেখাচিত্রটা দেখে আমরা যে ধারণা নিতে পারবো, তখন সেই ধারণার উপর ভিত্তি করে আমরা নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করতে হবে। এটাকে বলা হয় গ্যান্ট চার্ট। এটার উদ্ভাবক হচ্ছেন এলএস গ্যান্ট। এরপরে আসে আরেকটা হচ্ছে পার্ট। এটা হচ্ছে ইংলিশে বলা হয় প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এটা সংক্ষেপে বলা হয় পার্ট। অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেটা আগে নির্দিষ্ট করতে হবে। কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেটা নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করে বিরতিহীন কাজ সেটা মোটা রেখায় একটা সংকটময় পথ তৈরি করতে হবে, একটা চিহ্নিত করতে হবে। সেটা সংকটময়, যে কাজটা বিরতিহীনভাবে চলবে, অনবরত, যে কাজটা বন্ধ করা যাবে না, যে কাজটা কখনো বন্ধ করা যাবে না, সেই কাজটা আলাদাভাবে চিহ্নিত করতে হবে। সেই চিহ্নিত রেখাটা আমরা গ্রাফ করার সময় মোটা রেখায় দ্বারাই চিহ্নিত করব। সেটাকে আমরা বলবো সংকটময় পথ। তখন কি করব? ওই কাজে আমি অধিক সতর্কতা ও অধিক কি করব? নিয়ন্ত্রণ আরোপ করব। যে কাজটা বিরামহীনভাবে চলবে, যে কাজটা মোটা রেখার দ্বারা আমি চিহ্নিত করব, যে কাজটার জন্য আমি সংকটময় পথ বের করব, সেই কাজটার উপর অধিক সতর্কতা দিতে হবে, অধিক নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, যে অধিক গুরুত্ব আরোপ করতে হবে।
তাহলে সেই কাজটাকে আরো সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে। সেজন্য পাঠে বলা হচ্ছে প্রতিষ্ঠানের কোনো কাজ কখন শুরু হবে কখন শেষ হবে সেটা বের করতে হবে, এবং কোন কাজটা গুরুত্বপূর্ণ কোন কাজটা বিরামহীনভাবে চলবে সেটার জন্য আমাকে মোটা রেখায় চিহ্নিত করে একটা সংখ্যাময় পথ বের করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কাজটাকে আমাকে কি করতে অধিক গুরুত্ব দিতে হবে, অধিক তদন্ত, অধিক মনোযোগ দিতে হবে, অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, সেটার উপর অধিক নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করতে হবে, সেটাকে বলা হয় পাঠ। তাহলে আমরা আজকে আলোচনার মধ্যে জানতে পারলাম নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলগুলোকে প্রধানত তিন ভাগ করছে, যেমন বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, পরিকল্পনা নিয়ন্ত্রণ কৌশল। এটাতে একটা ভাগ আছে, এটাতে 6টা ভাগ, এটাতে 2টা ভাগ। এগুলোই হচ্ছে মেইনলি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশল নিয়ে এখানে আলোচনা, এইগুলোই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশল। আজকে আমি এতটুকুতে শেষ করি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব।